একজন বৃদ্ধ মা বলল, সন্তান জন্ম দাও, কিন্তু তার কাছে কিছু আশা করো না। নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আরে বুপুন, দাদু ভাই আমার, একটু এইদিকে আসো তো বাবা। সোনা মানিক আমার খুব জল পিপাসা পেয়েছে, এক গ্লাস জল দাও না বাবা। বুবুন, ও বুবুন। সীমা দেবী নিজের নাতিকে ডাকতে থাকলেন, কিন্তু ওনার নাতি ওনার কোনো কথাই শুনল না এবং বল নিয়ে খেলতে বেরিয়ে গেল। সীমা দেবী নিজের দুই বৌমাকেও ডাকলেন, কিন্তু ওদের মধ্যে কেউই ওনার ডাকে সাড়া দিল না। সীমা দেবীর স্বামী পরলোক গমন করেছেন ৮ মাস হয়ে গেছে। স্বামীর মৃত্যুর পর সীমা দেবী একদম একা হয়ে গেছেন। সীমা দেবীর 2 পুত্র এবং এক কন্যা ছিল। কন্যার বিবাহ তো ওনার স্বামী বেঁচে থাকতেই উনি একটি সম্ভ্রান্ত পরিবারে করে দিয়ে গেছিলেন। ওনার 2 ছেলেরও যথাসময়ে বিবাহ হয়ে গিয়েছিল। ওনার বড় ছেলে কার্তিকের স্ত্রীর নাম ছিল শ্রীলা এবং ছোট ছেলে অমরের স্ত্রীর নাম ছিল স্নেহা। কার্তিকের একটি পুত্র আছে যার নাম হলো বুবুন, তার বয়স 10 বছর, এবং অমরের একটি কন্যা সন্তান আছে যার নাম হলো প্রাচী। প্রাচীর বয়স হলো 8 বছর। 2 ভাই বোনের মধ্যে বয়সের খুব একটা ব্যবধান নেই। তাদের দুজনের মধ্যে মাত্র 2 বছরের তফাৎ থাকলেও তাদের দুজনের জন্মদিনই একই দিনে হয়। সীমা দেবীর পরিবারে সকলেই নিজের নিজের খেয়াল রাখতে সক্ষম ছিল। সেই পরিবারে যদি কারোর সাহায্যের প্রয়োজন ছিল, তিনি হলেন সীমা দেবী, যার বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই শারীরিক শক্তি ও ক্ষমতা দুই ক্ষীণ হয়ে গিয়েছিল। সীমা দেবী নিজের ঘরের উঠানে রাখা একটি চৌকির উপর বসেছিলেন। তিনি নিজেকে খুবই অসহায় বোধ করছিলেন। তিনি সেখানে বসে বসে নিজের পুরনো দিনের স্মৃতিচারণ করছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, এটা তো প্রকৃতির নিয়ম। যেমন যেমনভাবে নতুন প্রজন্মের শরীরে শক্তি বাড়তে থাকে, ঠিক তেমনই পুরনো প্রজন্মের শরীরের শক্তি ক্ষীণ হতে থাকে। কিন্তু নতুন প্রজন্ম এবং পুরনো প্রজন্মের মধ্যে এতটাই দূরত্ব চলে আসবে, এটা তিনি কখনোই ভাবতে পারেননি। তারা নিজেদের জীবনে এতটাই ব্যস্ত হয়ে যাবে যে তাদের আর নিজের মায়ের একাকিত্ব সম্বন্ধে কোনো চিন্তাই থাকবে না। না তো তাদের নিজের মায়ের প্রয়োজন অনুভব হবে, না তো তাদের মায়ের কষ্ট অনুভব হবে, চোখের জল অনুভব হবে। 8 মাস আগে যখন ওনার স্বামীর মৃত্যু হয়েছিল, তখন ওনার ছেলের বউ ওনাকে খুব যত্ন করত। কিছুদিন কেটে যাওয়ার পরই তার 2 ছেলে ওনার কাছে এসে বলল, মা, এখন আমাদের পরিবার বড় হচ্ছে, এখন এই 2 কামরার ঘরে আমাদের কিভাবে চলবে বলো তো? বাচ্চারাও তো বড় হচ্ছে, তাদেরকেও তো পড়াশোনার জন্য একটা ঘর দেওয়া প্রয়োজন। বাবা তো সম্পত্তির কোনো ভাগাভাগি না করেই পরলোক গমন করলেন। মা, এখন তুমিই কিছু করো। নিজের ছেলেদের মুখে এমন কথা শুনে সীমা দেবী খুবই অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, বাবা, তোমরা বলতে কি চাইছো? আমি তো তোমাদের কোনো কথা কিছু বুঝতে পারছি না। আমার কাছে তো এত অর্থ নেই যে আমি বাড়ির কাজ করাতে পারবো, আমি বাড়িটাকে নতুনভাবে তৈরি করতে পারবো। তখনই সীমা দেবীর ছোট ছেলে বলতে লাগলো, মা দেখো, বাবা সমস্ত সম্পত্তি তোমার নামে করে গেছেন, আর আমাদের গ্রামের যে জমিটা আছে সেটাও তো তোমারই নামে রয়েছে। সেই জমির অর্ধেক অংশ তুমি বিক্রি করে দাও, আর তা দিয়ে যে অর্থ আমরা পাবো সেই অর্থ দিয়েই আমরা দোতলায় 2টি ঘর বানিয়ে নেব। আমাদের ছেলেমেয়েরাও তো বড় হচ্ছে, তাদেরকেও তো একটা আলাদা জায়গা দেওয়া প্রয়োজন বলো। এছাড়াও তাদের বন্ধুবান্ধবরা যখন বাড়িতে আসে, আর এছাড়াও যখন তাদের বন্ধুবান্ধবরা বাড়িতে চলে আসে, যখন তাদের জন্মদিন পালন করার সময় আসে, তখনও তো একসঙ্গে অনেক লোক একত্রিত হয়ে যায়। বাড়িতে জায়গা না থাকার কারণে তাদেরও সকলের কাছে অপমানিত হতে হয়। ছেলেরা এত জোর করাতে সীমা দেবী খানিকটা চিন্তায় পড়ে গেলেন। তারপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আজ নয়তো কাল এগুলো তো তাদেরই হবে। এমনটা ভেবেই সীমা দেবী গ্রামের অর্ধেক অংশ বিক্রি করে দিলেন এবং সেই টাকা তার 2 ছেলের হাতে তুলে দিয়ে বললেন, নেও বাবা, এখন তোমরা যেমন চাও তেমনভাবে নিজেদের ঘর বানিয়ে নাও।
তারপর ওনার দুই ছেলে নিজেদের জন্য দোতলায় দুটি ঘর বানিয়ে নিল। কিছুদিন পর সীমাদেবীর বড় ছেলে আবারও ওনার কাছে আসলো আর নিজের মায়ের হাতের উপরে হাত রেখে বলতে লাগলো, মা, এখন তোমার যা বয়স, তোমার পক্ষে জমি জমার হিসেব রাখা সম্ভব হবে না। তুমি এক কাজ করো, তোমার এই জমি জমাগুলো আমাদের দুই ভাইয়ের নামে করে দাও। এই বৃদ্ধ বয়সে সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দাও, বৌমাদের সেবা নাও, নাতি নাতনিদের সঙ্গে খেলা করো, বিষয় আশয়ের চিন্তা তোমার এখন করতে হবে না। বড় ছেলের মুখে এমন কথা শুনে সীমাদেবী বলতে লাগলেন, এগুলো তুমি কি বলছো বাবা? আমি এখনো বেঁচে আছি আর আমার শরীর এতটা দুর্বল হয়ে যায়নি যে আমি আমার সমস্ত দায় দায়িত্ব তোমাদের ঘাড়ে চাপিয়ে দেব। তখনই সীমাদেবীর ছোট ছেলে তার ছেলে ও মেয়েকে নিয়ে ওনার কাছে উপস্থিত হলো আর বলতে লাগলো, মা, কালকে এদের দুজনের জন্মদিন আর আমরা চাই তুমি ওদেরকে এমন একটা উপহার দাও যে উপহার আগে কখনোই কোনো ঠাকুমাই তার নাতি নাতনিকে দেয়নি। তখন সীমাদেবী বলতে লাগলেন, বাবা, তোমরা তো আমার মনের কথাই বলেছ, কিন্তু আমার কী বা সামর্থ্য আছে? আমি কি ওদের কোনো দামি উপহার দিতে পারবো? আমার কাছে তো ততটা সামর্থ্য নেই বাবা। তখন সীমাদেবীর বড় ছেলে বলতে লাগলো, মা, একমাত্র তুমিই পারো ওদেরকে একটি মূল্যবান উপহার দিতে। এমনটা বলেই ওনার বড় ছেলে ওনার সামনে একটি কাগজ রেখে দিল আর বলতে লাগলো, মা, তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু এই কাগজগুলোতে নিজের স্বাক্ষর করে দাও। সীমাদেবী কাগজটি দেখে বলতে লাগলেন, কিন্তু বাবা, এই কাগজে তো সব ইংরেজিতে লেখা আছে। তুমি তো জানো বাবা, আমি ইংরেজি পড়তে পারি না। আর তোমাদের বাবা আমাকে বলেছিলেন কোনো কাগজে স্বাক্ষর করার আগে সেই কাগজটি ভালো করে পড়ে নেওয়া উচিত। তারপর সীমাদেবী ভাবতে লাগলেন, সে তো উনি বাইরের লোকের জন্য এমন কথা বলেছিলেন, আর এরা তো আমার নিজের সন্তান, এরা কি কখনো আমার সঙ্গে প্রতারণা করবে নাকি? না না, আমি এ কি ভাবছি? এমনটা ভেবেই তিনি কাগজের উপর নিজের স্বাক্ষর করে দিলেন। স্বাক্ষর করার পরে ওনার মনে পড়ল, অন্ততপক্ষে ওনার এটা জিজ্ঞেস করা প্রয়োজন ছিল যে এই কাগজগুলোতে আসলে কি লেখা আছে। এমনটা ভেবে সীমাদেবী তার বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, এই কাগজগুলোতে কি লেখা ছিল? তখনই সীমাদেবীর বড় ছেলে ওনার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, মা, এই কাগজের মধ্যে লেখা আছে তুমি তোমার গ্রামের সমস্ত জমি জমা আমাদের নামে করে দিয়েছ। বড় ছেলের মুখে এমন কথা শুনে সীমাদেবী খানিকটা অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, কত সহজে আমার ছেলেরা আমাকে বোকা বানিয়ে আমার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিল। তারপর তিনি ভাবতে লাগলেন, চলো, কি এমন বড় ব্যাপার হলো, এই সমস্ত কিছু একদিন না একদিন তো তাদেরকেই দিতাম। আর সবথেকে বড় কথা হলো, এই বৃদ্ধ বয়সে আমার আর এসব ভালো লাগে না। এখন তো সমস্ত দায় দায়িত্ব ছেলেদের মাথায় চাপিয়ে দিয়ে নিজে শান্তির জীবন যাপন করার সময় এসে গেছে। ছেলে বৌমার কাছ থেকে সেবা নেওয়ার সময় এসেছে। বিকালে তিনি পার্কে ঘুরতে গেছিলেন। সেখানেই তিনি তার বান্ধবী বিমলার সঙ্গে কিছুক্ষণ গল্প করলেন। তারপর সন্ধ্যায় তিনি যখন বাড়ি ফিরলেন, তিনি দেখলেন বাড়িতে কেউ নেই। রান্নাঘরের সমস্ত জিনিস সেখান থেকে উধাও ছিল। একবারের জন্য তো সীমাদেবী খুবই ভয় পেয়ে গেছিলেন। তিনি জোরে জোরে নিজের বৌমাদের ডাকতে লাগলেন। তখনই সীমাদেবীর বড় বৌমা শ্রীলা আওয়াজ দিয়ে বলল, কি মা, চিৎকার করছেন কেন? আমরা এখন ওপরে চলে এসেছি। তখন সীমাদেবী বললেন, ঠিক আছে বৌমা, তুমি হয়তো কাজে ব্যস্ত আছো, আমি ওপরে উঠে আসছি। এমনটা বলেই সীমাদেবী যখনই ওপরে উঠে আসলেন, তিনি যখনই নিজের প্রথম পা ঘরের উপর রাখতে গেলেন, তখনই ওনার বৌমা চিৎকার করে উঠে বলতে লাগলো, আপনি কি চোখে দেখতে পান না? একটু আগেই ঘর মুছেছি, সমস্ত ঘর নোংরা করে দিলেন। একটু বাদে আসলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আমাকে সমস্ত ঘর আবার নতুন করে মুছতে হবে। বড় বৌমার মুখে এমন কথা শুনে সীমাদেবী খুবই অবাক হয়ে গেলেন। এর আগে কখনোই ওনার বড় বৌমা এত বিরক্ত স্বরে ওনার সঙ্গে কথা বলেনি। সীমাদেবী খানিকটা ঘাবড়ে গেলেন এবং থতমত খেয়ে বলতে লাগলেন, বৌমা, আমার একটু খিদে পেয়েছে, কিছু খাওয়ার দিয়ে দাও। এতটুকু বলেই সীমাদেবী চুপ করে গেলেন। সঙ্গে সঙ্গে ওনার বৌমা বলে উঠলেন, এখন আমি কোনো খাবার বানাইনি, দেখতেই তো পাচ্ছেন সমস্ত ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। তখন সীমাদেবী তার বৌমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, বৌমা, তুমি রাগ করো না, আমি এরপর থেকে আর তোমার ঘর নোংরা করতে ওপরে আসবো না।
আজ থেকে তুমি আমার খাবারটা নিচেই দিয়ে এসো। তখনই সীমাদেবীর বড় বউ বলতে লাগলেন, দেখুন মা, আমি এখনও খাবার তো বানাইনি, আর খাবার বানাতেও আমার অনেক দেরি হবে। আপনি এক কাজ করুন, ওপরের তলায় চলে যান, সেখানে আপনার ছোট বউয়ের কাছ থেকে কিছু খাবার চেয়ে নিন। সীমাদেবী বলতে লাগলেন, বৌমা, এমনিতেই এতটা সিঁড়ি চড়ে ওপরে উঠেছি, আমি হাঁপিয়ে গেছি, এরপরে আরও সিঁড়ি চড়ে আরও উপরে উঠতে হবে, তুমি যদি কিছু বানিয়ে দিতে। সীমাদেবীর কথা শুনে ওনার বড় বৌমা বলে উঠল, দেখুন মা, আমি এখনও খাবার বানাইনি, বারবার আপনাকে একই কথা বলছি, আমার খাবার বানাতে দেরি হবে। তখন সীমাদেবী বললেন, একটা রুটি বানানোর সময় তোমার হচ্ছে না বৌমা? এমনটা বলে তিনি তার ছোট বউয়ের কাছে চলে গেলেন আর বলতে লাগলেন, বৌমা, আমাকে কিছু খেতে দিয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে। তখন ওনার ছোট বৌমা বলতে লাগলো, মা, আমি এখনও রুটি বানাইনি, আপনি এক কাজ করুন, কাল রাতের বাসি রুটি পড়ে আছে, আপনি সেগুলো খেয়ে নিন। তখন সীমাদেবী রাতের বানানো সেই রুটিগুলি নিয়ে উদাস মনে নিচে নেমে আসলেন। সীমাদেবী এটা বুঝতে পারছিলেন না যে ওনার বৌমারা ওনার সঙ্গে কেন এমন ব্যবহার করছে। যে বৌমারা এতদিন ওনার খোসামত করত, সেই বৌমারা আজ ওনার সঙ্গে কেন এত রুক্ষ ব্যবহার করছে। সীমাদেবী এই সমস্ত কথা ভাবছিলেন, তখনই ওনার ফোন বেজে উঠল। সীমাদেবী ফোন তুললেন আর শুনতে পেলেন ফোনের ওপারে ওনার মেয়ে প্রিয়াঙ্কা কথা বলছে। প্রিয়াঙ্কা বলতে লাগলো, মা, তুমি কি করছো? তোমার শরীর ভালো আছে তো? তখন সীমাদেবী বলতে লাগলেন, মা, তুই আমার কোনো চিন্তা করিস না, আমি খুব শান্তিতেই আছি, আমি বেশ ভালোই আছি রে মা। তোর দুই ভাই আমাকে খুব যত্ন করছে। এই দেখ, তোর বড় বৌদি আমাকে কিছুক্ষণ আগেই গরম গরম রুটি আর তরকারি দিয়ে গেল, এখন আমি খেতে বসেছি, আমি কিছুক্ষণ পর তোকে ফোন করছি। এমনটা বলতে বলতেই সীমাদেবীর চোখে জল চলে আসলো, ওনার গলা কেঁপে গেল। উনি ওনার মেয়ের মনে কষ্ট দিতে চাইছিলেন না। ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি ওই বাসি রুটি দুটো খেতে লাগলেন আর মনে মনে ভাবতে লাগলেন, সন্ধ্যায় যখন ছেলেরা বাড়িতে আসবে তখন তাদের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করব। দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধে হতে যাচ্ছিল, কিন্তু তখনও সীমাদেবীকে কেউই দুপুরের খাবার দিতে আসলো না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তার কোনো বৌমাই তাকে কিছু খেতে দিতে আসলো না, তখন তিনি চিৎকার করে বলতে লাগলেন, বৌমা, আমার খুব খিদে পেয়েছে, তোমরা আমাকে কেউ কিছু খেতে দিয়ে যাও। ওনার কোনো বৌমাই ওনার কথায় কোনো উত্তর দিল না। এইভাবেই 4-5 বার আওয়াজ দেওয়ার পর কেউই যখন কোনো উত্তর দিল না, তখন সীমাদেবী বাধ্য হয়ে ওনার বড় বৌমার কাছে চলে গেলেন এবং বলতে লাগলেন, বৌমা, দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে আসলো, তুমি আমাকে কিছু খেতে দিলে না কেন মা? আমার তো খুব খিদে পেয়েছে। সীমাদেবীর মুখে এমন কথা শুনে ওনার বড় বৌমা একটি প্লাস্টিকের প্লেটের মধ্যে দুটো রুটি আর সামান্য তরকারি টেবিলের উপরে রেখে দিলেন আর বলতে লাগলেন, এই নিন আপনার খাওয়ার। সীমাদেবীর বড় বৌমা এমনভাবে ওনার শাশুড়িকে খেতে দিচ্ছিলেন যেন মনে হচ্ছিল উনি কোনো ভিখারিকে খেতে দিচ্ছেন। বৌমার এমন ব্যবহার দেখে সীমাদেবী খুবই অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আজকে আমাকে একটা রুটি আর সামান্য ভাত দিতে ওদের এত কষ্ট কেন হচ্ছে। সীমাদেবী এই সমস্ত কথাই ভাবছিলেন, তখনই ওনার নজর পড়ল ওনার ছোট ছেলের উপর, যে সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি ফিরছিল। তার পিছন পিছন ওনার বড় ছেলেও ফিরছিল। সীমাদেবী তখন তার 2 ছেলেকে ঘরে ঢুকতে দেখে বলতে লাগলেন, বাবা শোনো, আমার তোমাদের সঙ্গে কিছু কথা আছে। মায়ের মুখে এমন কথা শুনে তার 2 ছেলেই তাড়াহুড়ো করে বলতে লাগলো, দেখো মা, সারাদিন অফিস থেকে খাটাখাটনি করে বাড়িতে এসেছি, তোমার কি বলার আছে তাড়াতাড়ি বলো। আর দেখো, তুমি তো সারা দিন ঘরে বসে বসে থাকো, তোমার তো কোনো কাজ নেই, আমাদের তো কাজ আছে বলো। এমনটা বলে তারা দুজন গটগট করে ওপরে চলে গেল। ছেলেদের মুখে এমন কথা শুনে সীমাদেবী উদাস মুখ নিয়ে সেখানে বসে রইলেন। তিনি সেদিন সারা রাত ঘুমাতে পারলেন না। পরদিন সকালে তিনি ওনার 2 ছেলের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলেন। ওপরে এসে তিনি দেখলেন ওনার বড় ছেলে কার্তিক অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে। নিজের শাশুড়িকে দেখে ওনার বড় বৌমা শিলা মুখ বেঁকিয়ে বলতে লাগলো, দেখো, তোমার মা এসেছে। সীমাদেবী ওনার বৌমার এমন কথা শুনে খুব অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, এ কি বলছো বৌমা, আমি কি তোমার কেউ হই না?
কার্তিক বলে উঠল, মা তুমি যে কি করো না, সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এত রাগারাগি কেন করো? কি এমন কথা বলেছে ও যে তোমার এত গায়ে লেগে গেল? সীমাদেবী নিজেকে সামলে বলতে লাগলেন, আচ্ছা বাবা বলো তো কি এমন হয়েছে? তোমরা কালকে থেকে আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছো? কাল থেকে বৌমার স্বভাব এত কেন পরিবর্তন হয়ে গেল? আর তোমরাও আমার সঙ্গে এত রুক্ষ ব্যবহার কেন করছো? সীমাদেবীর বড় ছেলে বলতে লাগলো, কি মা তুমি সকাল সকাল আর মেলোড্রামা করো না, তিলকে তাল বানাতে তোমার একটুও সময় লাগে না দেখছি। তখন সীমাদেবীর বড় বৌমা বলতে লাগলো, মা আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এখন আপনি নিচে যান তো, আপনার ছেলেকে শান্তিমতো ব্রেকফাস্টটা করতে দিন। সীমাদেবী তাদের এই তীক্ষ্ণ ব্যবহারে খুবই অবাক হয়ে গেল। তিনি কিছুক্ষণ হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। বৌমার মুখে এমন কড়া জবাব শুনে তিনি যেন অবাক হয়ে গেলেন, তিনি যেন আকাশ থেকে পড়লেন। নিজেকে তিনি খুবই অপমানিত বোধ করছিলেন। তারপর সীমাদেবী মাথা নিচু করে সেখান থেকে নিচে নেমে আসলেন। তারপর তিনি খুবই ভয়ে ভয়ে ওনার ছোট ছেলের কাছে গেলেন। দরজা খোলা ছিল, কিন্তু তিনি বারবার ডাকা সত্ত্বেও কেউই কোনো আওয়াজ দিচ্ছিল না। তাই তিনি ঘরে গিয়ে বসে পড়লেন। ওনার ছোট ছেলে অমর যখন তার মাকে দেখল, সে রান্নাঘর থেকে 2টো রুটি এনে তার মাকে দিয়ে দিল। উনি রুটির একটা টুকরো নিজের মুখে তুলতেই যাচ্ছিলেন, তখনই ওনার ছোট বৌমা ঘর থেকে বেরিয়ে আসলো আর সীমাদেবীকে বলতে লাগলো, মা আপনি এখানে কি করছেন? নিজের ছোট বউয়ের মুখে এমন কথা শুনে সীমাদেবীর চোখে জল চলে আসলো। তিনি বলতে লাগলেন, এখানে কি করছি মানে? এখন বড় বৌমা আমাকে বলে দিয়েছে আমি যেন তাদের ঘরে না যাই, আর তুমিও যদি আমাকে এমন কথা বলো তাহলে আমি কোথায় যাব? তখন সীমাদেবীর ছোট ছেলে বলতে লাগলো, আরে মা তুমি আগে খাবারটা খেয়ে নাও তো, তারপরে কথা বলছি। নিজের মার সঙ্গে নরমভাবে কথা বলতে দেখে অমরের স্ত্রী তার দিকে বড় বড় চোখ করে তাকাতে লাগলো। সে তখন তো তার স্বামীকে কিছুই বলল না, কিন্তু তার মুখের হাবভাব দেখে ভালোই বোঝা যাচ্ছিল যে সে খুবই বিরক্ত বোধ করছে। পরদিন সকালে যখন সীমাদেবী ওনার বড় ছেলেকে ওনার ওষুধ আনতে বলল, তখন ওনার বড় বৌমা বলে উঠল, দেখুন মা আমাদের নিজেদের খরচাই আমাদের খুব কষ্ট করে চালাতে হয়। শুধু যদি দুমুঠো ভাতের ব্যাপার হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু সমস্ত খরচ আমরা কিভাবে চালাবো? খাওয়া দাওয়ার খরচ, জামা কাপড়ের খরচ, ওষুধপত্রের খরচ, এত কিছু আমরা একা কিভাবে দেখব? আপনি তো ছোট ছেলের কাছে কিছুই চান না, তার কাছেও তো মাঝে মধ্যে কিছু চাইতে পারেন। সবকিছু যদি আমাদের ঘাড়েই চাপিয়ে দেন তাহলে কিভাবে হবে? বড় বৌমার এমন ব্যবহারে সীমাদেবী খুবই দুঃখিত হলেন। তারপর থেকে তিনি তার বড় বৌমার কাছ থেকে কিছুই চাওয়া বন্ধ করে দিলেন। এখন তার সমস্ত খরচাপাতি তার ছোট ছেলেকেই চালাতে হতো। এমনই একদিন সীমাদেবী যখন তার ছোট ছেলের কাছে খাওয়ার চাইতে যাচ্ছিলেন, তখনই ওপরে ওঠার সময় তিনি তার ছোট বৌমার চিৎকার শুনতে পারলেন। ওনার ছোট বৌমা তার স্বামীকে বলছিল, দেখো বড়দার কাছ থেকে কিছু শেখো। তারা তো নিজের হাত পা ভালোই ঝেড়ে দিয়েছেন, মায়ের কোনো দায়িত্বই তারা আর নেয় না, আর সমস্ত দায় দায়িত্ব কি এখন আমাদের উপর বর্তাচ্ছে? তুমি তো একটা পাগল যে সমস্ত দায় দায়িত্ব নিজের মাথায় নিয়ে বসে আছো। নিজের স্ত্রীর কথা শুনে অমর বলতে লাগলো, তুমি ঠিকই বলেছ, দাদা যখন মায়ের কোনো দায় দায়িত্ব পালন করছে না, তাহলে আমি একা কেন মায়ের দায় দায়িত্ব পালন করতে যাব? আজকে দাদার সঙ্গে এই ব্যাপারে আমি অবশ্যই কথা বলবো। দাঁড়াও, বিকেলে দাদার সঙ্গে কথা বলে ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছি। ছোট ছেলে ও ছোট বৌমার মুখে এমন কথা শুনে সীমাদেবীর যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি একটা জড় বস্তুর মতো সেখানে দাঁড়িয়ে রইলেন। তারপর থেকে ওনার আর নিজের কোনো ছেলের কাছে যাওয়ার মতো সাহস হচ্ছিল না। ওনার সহ্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছিল। ওনাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়া তো দূরে থাক, ওনার সঙ্গে ঠিকভাবে তারা কথা পর্যন্ত বলতো না। তারা তো ওনাকে আর বাড়িতেই দেখতে চাইছিল না। তিনি নিজের ম্লান মুখ নিয়ে উঠোনে রাখা ওই চৌকিটির উপর বসে থাকতেন। তারা সকলেই প্রতিদিন সেখান থেকে আসা যাওয়া করত, কিন্তু তাদের মধ্যে কারোর কাছেই এতটা সময় ছিল না যে তারা নিজের মায়ের শরীর সম্বন্ধে কোনো কথা তাকে জিজ্ঞেস করুক। তারা একবারও এটা জিজ্ঞেস করতো না যে মা তুমি কেমন আছো। ছেলের বউই যখন তার সঙ্গে কথা বলতো না, তাহলে নাতি নাতনিদের কাছে উনি কী বা আশা করতে পারতেন?
তারা তো যেমনটা দেখবে তেমনটাই শিখবে। এত সমৃদ্ধশালী পরিবারের গৃহবধূ হওয়ার সত্ত্বেও সীমাদেবী এখন ক্ষুধার্ত এবং পীড়িত অবস্থায় নিজের দিন কাটাচ্ছিলেন। আজ সন্ধ্যায় যখন তিনি পার্কে গেলেন, তিনি কিছু না খেয়েই ঘর থেকে বেরিয়ে গেছিলেন। ওনার বান্ধবী যখন ওনার মুখটা দেখলো, তখন ওনার মুখটা দেখে খুবই ম্লান মনে হচ্ছিল। প্রথমে তো তিনি ভেবেছিলেন যে সীমাদেবী নিজেই ওনাকে সমস্ত ঘটনা বলবেন, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সীমাদেবী যখন কিছুই বললেন না, তখন ওনার বান্ধবী ওনাকে নিজের থেকে জিজ্ঞেস করলেন। তখন সীমাদেবী ওনার বান্ধবীকে বলতে লাগলেন, কি বলবো তোমাকে? যখন আমার মেয়ে হয়েছিল আমি ভেবেছিলাম ঈশ্বর হয়তো আমার মাথায় অনেক বড় একটা বোঝা চাপিয়ে দিয়েছেন। ভেবেছিলাম এখন তো তার বিয়ের জন্য যৌতুকের ব্যবস্থা করতে হবে, তাকে পড়াশুনো শিখিয়ে অন্য বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আর যখন আমার পরপর 2টি ছেলে জন্মালো, তখন আমার খুশির ঠিকানা রইল না। ওদের বাবার তো গর্ভে বুক ফুলে উঠল। উনি মনে করতেন নিশ্চয়ই আমরা আগের জন্মে কোনো পুণ্য কর্ম করেছিলাম, তাই তো এ জন্মে আমাদের দুটো পুত্র সন্তান প্রাপ্ত হয়েছে। আমি তো মনে মনে ভাবতাম যেন আমার গঙ্গা স্নান হয়ে গেছে। আমার 2 পুত্র বৃদ্ধ বয়সে তারা আমাকে কতই না সেবা করবে। ছেলের বউয়ের আদর যত্নে আমার বার্ধক্য কতই আরামে কাটবে। আমি তো সারা জীবন এটাই ভেবেছি, আমার ছেলেদেরকে আমি অনেক বড় স্কুলে পড়াবো, তাদেরকে অনেক শিক্ষিত করব, যাতে তারা সকলের সামনে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে, যাতে বৃদ্ধ বয়সে তারা আমাদের যত্ন আত্তি করতে পারে। নিজেদের সমস্ত সঞ্চয় আমরা আমাদের ছেলেদেরকে বড় করার পেছনে, তাদেরকে উচ্চশিক্ষিত করার পেছনেই খরচ করে দিয়েছিলাম। এমনকি নিজের শরীরের দিকেও কখনো তাকাইনি। কিন্তু এখন স্বামীর সঙ্গ ছুটে গেছে, তারই সঙ্গে শরীরও এখন দুর্বল হয়ে গেছে। আর আমার 2 ছেলেকে দেখো, আমার ওষুধের খরচ তো দূরে থাক, তারা আমাকে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দিতে পারে না। নিজের বান্ধবীকে এই সমস্ত কথা বলতে বলতেই সীমাদেবীর চোখ থেকে অঝরে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো। তখন ওনার বান্ধবী ওনাকে সান্ত্বনা দিলেন আর ওনাকে সামান্য জল খাওয়ালেন। তারপর তিনি ওনাকে নিয়ে গেলেন একটি হোটেলে। সেখানে নিয়ে গিয়ে তিনি ওনাকে পেট ভরে খাওয়ালেন। কিছুক্ষণ বান্ধবীর সঙ্গে সময় কাটানোর পর সীমাদেবী সন্ধ্যায় বাড়ি ফিরে আসলেন। তারপর তিনি নিজের কাছে সঞ্চিত কিছু অর্থ নিয়ে দোকানে গেলেন আর সেখান থেকে একটি পাউরুটি ও সামান্য দুধ কিনে নিয়ে আসলেন। রাত্রে যখন সীমাদেবী দুধ আর পাউরুটি খাচ্ছিলেন, তখনই সেখানে ওনার মেয়ে প্রিয়াঙ্কা তার স্বামীর সঙ্গে উপস্থিত হলো। নিজের মেয়েকে আসতে দেখে সীমাদেবী তার পাউরুটির টুকরোটি লুকিয়ে দিলেন আর নিজের মেয়ের দিকে তাকিয়ে বলতে লাগলেন, মা তুই এখন এখানে কি করছিস? আসার আগে তো আমাকে একবার বলতে পারতিস, আমি তো কোনো ব্যবস্থাই করলাম না। সীমাদেবীর মেয়ে বলতে লাগলো, মা কাল যখন আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম, তোমার গলা শুনে আমি ভালোই বুঝতে পেরেছিলাম যে তুমি কোনো সমস্যায় আছো, তাই আমি আর একদিনও দেরি করলাম না, আজই বললাম তোমার জামাইকে আমাকে এখানে নিয়ে আসতে। কিন্তু মা তুমি এখানে কি করছো, আর দাদা বৌদি কোথায়? সীমাদেবী তখন বলতে লাগলেন, আরে না আমার কিছুই হয়নি, আমি ভালোই আছি। সঙ্গে সঙ্গে সীমাদেবীর বান্ধবী সেখানে উপস্থিত হলেন আর উনি তার মেয়েকে বলতে লাগলেন, না প্রিয়াঙ্কা তোমার মা একদম ভালো নেই। এমনটা বলে সীমাদেবীর বান্ধবী সীমাদেবীকে বলতে লাগলেন, দেখো সীমা, তুমি যদি শক্ত না হও তাহলে জানি না তোমার ছেলের বউ তোমার সঙ্গে আর কি অত্যাচার করবে, কিন্তু তুমি যদি সাহস দেখাও আর অন্যায়ের প্রতিবাদ করো তাহলে তোমার শেষ জীবনটা তুমি খুব সুখে শান্তিতে কাটাতে পারবে। নিজের বান্ধবীর মুখে এমন কথা শুনে সীমাদেবী খুবই চিন্তায় পড়ে গেলেন। তখনই প্রিয়াঙ্কা সীমাদেবীকে বলতে লাগলো, মা সত্যি করে বলো কি হয়েছে? তখন সীমাদেবীর বান্ধবী প্রিয়াঙ্কাকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালো। প্রিয়াঙ্কা এটা শুনে অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, কিন্তু মা দাদা বৌদি তো তোমাকে এত ভালোবাসতো, তারা কিভাবে তোমাকে এত অত্যাচার করতে পারলো? তখনই প্রিয়াঙ্কার স্বামী বলে উঠল, দেখুন মা আপনি আমার সঙ্গে চলুন, আমার এক বন্ধু বড় উকিল, তিনি এই সমস্ত সমস্যার সমাধান করে দেবেন।
আপনি শুধু যাওয়ার সময় নিজের জমি জমার কাগজপত্রগুলো নিয়ে চলুন। সীমাদেবীর অনেক বারণ করা সত্ত্বেও ওনার জামাই ওনাকে নিয়ে উকিলের কাছে চলে গেল। তারপর তারা উকিলের কাছে সীমাদেবীর পরিস্থিতি সম্বন্ধে সমস্ত কিছুই জানালো। তখন উকিলবাবু সীমাদেবীকে বলতে লাগলেন, এই কাগজপত্রগুলো কিসের? উত্তরে সীমাদেবী বললেন, এই কাগজপত্রগুলো আমার গ্রামের জমি জমার এবং আমার এখানকার ঘরবাড়ির কাগজ। তখন উকিলবাবু বলতে লাগলেন, সীমাদেবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে, আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এমনটা বলেই উকিল কাগজপত্রের কাজবাজ শুরু করলো। কিছুক্ষণ পর সীমাদেবী বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে আসার কিছুক্ষণ পরই ওনার দুই ছেলে ওনার সঙ্গে দেখা করতে আসলো। তারা ওনার কাছে এসে বলতে লাগলো, মা এখন আমরা আর তোমার দায়িত্ব নিতে পারবো না, তাই আমরা ঠিক করেছি আমরা দুজনে মিলে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। ছেলেদের মুখে এমন কথা শুনে সীমাদেবী অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। সীমাদেবীর বড় ছেলে বলতে লাগলো, মা তুমি কিছু চিন্তা করো না, ওখানে তুমি খুব আরামেই থাকবে, তোমার ওখানে কোনো অসুবিধা হবে না। তারা যখন দুজনে মিলে নিজের মায়ের সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিল, তখনই প্রিয়াঙ্কা ও তার স্বামী উকিলকে নিয়ে সেখানে উপস্থিত হলো। সীমাদেবীর বড় ছেলে প্রিয়াঙ্কাকে উকিল নিয়ে আসতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুই উকিল নিয়ে এখানে এসেছিস কেন? ও বুঝেছি, মায়ের সম্পত্তি থেকে তোরও এখন ভাগ চাই, তাই তো? কিন্তু তুই ভালো করে কান খুলে শুনে রাখ, এই সম্পত্তির উপর শুধুমাত্র আমাদের দুই ভাইয়েরই অধিকার আছে, তোর কোনো অধিকার নেই। নিজের দাদাদের মুখে এমন লোভ লালসাপূর্ণ কথাবার্তা শুনে প্রিয়াঙ্কা খুবই দুঃখিত হলো। সে বলতে লাগলো, শোন দাদা, আমার মায়ের জমি জমা আর ধন সম্পত্তির উপর বিন্দুমাত্র লোভ নেই, আমি একটা কানা করিও চাই না। আমি শুধু চাই আমার মা এই বৃদ্ধ বয়সে সুখে শান্তিতে তার জীবন কাটাক। আমি তো আমার মাকে আমার সঙ্গেই নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু উনি আমার সঙ্গে যেতে চাইলেন না। উনি বললেন শেষ বয়সে উনি ওনার স্বামীর ভিটেতেই থাকতে চান। ছেলেদের এমন হীনমন্যতা দেখে সীমাদেবীর অত্যন্ত রাগ হয়ে গেল। তিনি বলতে লাগলেন, আমি সব সময় আমার মেয়ের থেকে তোদেরকে বেশি ভালোবেসেছি, সব সময় তোরা যা চেয়েছিস আমি তোদেরকে তাই দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছিলাম। তোমরা তো আমার জন্যে আর কোনো রাস্তা শেষ রাখলে না। যতক্ষণ আমার কাছে সম্পত্তি ছিল ততক্ষণ তোমরা আমাকে যত্ন করেছো, আমার পেছন পেছন ঘুরঘুর করেছো। আর যখন আমার হাত থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিলে, তখন যখন দায়িত্ব পালন করার সময় আসলো, নিজেরা নিজেদের হাত সরিয়ে নিতে চেষ্টা করছো। তোমাদের আসল রূপ এখন আমি ভালোভাবেই বুঝতে পারছি। তোমাদের তো শুধু আমার টাকা কড়ি, আমার ধন সম্পত্তির প্রয়োজন ছিল, বৃদ্ধ মাকে কারোর প্রয়োজন ছিল না। তোমরা হয়তো ভুলে গেছো এই ধন সম্পত্তি, এই বাড়ি ঘর সমস্ত কিছু এখনও আমার স্বামীর, আর এই সমস্ত কিছু আমার স্বামী আমার নামে করে দিয়ে গেছেন। এই সমস্ত কিছুর উপর শুধুমাত্র আমার একার অধিকার আছে। যত দিন আমি বেঁচে আছি তত দিন পর্যন্ত আমার কাছ থেকে কেউ এই সম্পত্তি কেড়ে নিতে পারবে না। তখনই সীমাদেবীর বড় ছেলে কার্তিক বলতে লাগলো, মা তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই সমস্ত সম্পত্তির উপর এখন আর তোমার কোনো অধিকার নেই। এই সমস্ত সম্পত্তি বাবা আমাদের নামে আগেই লিখে দিয়ে গেছেন। তখনই উকিলবাবু বলে উঠলেন, এখানে আমার একটা কথা আছে। আপনি হয়তো সত্যি কথা বলছেন, কিন্তু আপনি হয়তো এটা জানেন না, আপনার বাবার মৃত্যুর কিছুদিন আগে তিনি আরও একটি উইল করেছিলেন, আর সেই উইলে তিনি এটা লিখেছিলেন যে তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক আপনার মা। হয়তো তিনি আপনাদের স্বভাব সম্বন্ধে আগেই বুঝতে পেরে গেছিলেন, হয়তো তিনি এটা জেনে গেছিলেন যে সম্পত্তির জন্য আপনারা কতটা নিচে নামতে পারেন। তাই তো উনি ওনার মৃত্যুর আগে নিজের সমস্ত উইল পরিবর্তন করেছিলেন। আর আজকের তারিখে এই সমস্ত জমি জমা ঘর বাড়ি, এই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক শুধুমাত্র আপনার মা। উনি এই সমস্ত সম্পত্তি যেমনভাবে চান তেমনভাবে ব্যবহার করতে পারেন। উকিলের এমন কথা শুনে সীমাদেবীর ছেলেরা একবার উকিলের দিকে আর একবার সীমাদেবীর দিকে অবাক দৃষ্টিতে তাকাতে লাগলেন। তারপর সীমাদেবী, যিনি এতদিন এত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, তিনি আর ওই শান্ত ও নরম মানুষ থাকলেন না।
তিনি নিজের অধিকারের জন্য লড়াই করতে শিখে গেছিলেন। আর তিনি নিজের ছেলে ও ছেলের বউকে একথা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন এই ঘর বাড়ি খালি করে দিয়ে চলে যায়। মায়ের মুখে এমন কথা শুনে ওনার বড় ছেলে তাড়াহুড়ো করে মায়ের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, মা আমাকে ক্ষমা করে দাও, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। তখনই ওনার ছোট ছেলে বলতে লাগলো, মা আমার বড় দাদাই তো আমাকে এই সমস্ত কাজ করতে বাধ্য করেছিল, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, আমি কি এই সমস্ত কিছু তোমার সঙ্গে করতে পারি বলো তো? তখনই সীমা দেবী বলতে লাগলেন, না আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না, তোমরা তো এত সাফাই গাইছো, তবে একটা কথা বলো তো, তোমরা কি একবারও ভেবেছিলে যে এই বৃদ্ধ বয়সে তোমাদের মা কোথায় যাবে, কি খাবে? তোমাদের কারোর মনে কি একবারও এই কথাটা এসেছিল সারা দিন রাত এই ৬৫ বছর বয়সী বৃদ্ধাকে তোমরা না খাইয়ে রেখেছ? এই বয়সে তার না খেয়ে থাকার মতো ক্ষমতা কি শরীরে রয়েছে? খিদায় তৃষ্ণায় পীড়িত হয়ে তোমাদের মা যখন উঠোনে চৌকির উপর বসে থাকতো, তোমরা তো আমার আশপাশ দিয়ে সব সময় যাতায়াত করতে, একবারও কি তোমাদের এটা বলার প্রয়োজন বোধ হয়নি যে মা তুমি কিছু খেয়েছো? তোমার মুখটা দেখে এত শুকনো কেন মনে হচ্ছে? একবারও কি তোমাদের এটা জানার প্রয়োজন বোধ হয়নি? মানছি ছেলের বউরা তো অন্য ঘরের মেয়ে, কিন্তু তোমরা তো আমার রক্ত, তোমরা আমার সঙ্গে কিভাবে এমনটা করতে পারলে? আর তোমরা যদি আমার সঙ্গে এমনটা করতে পারো, আমিও তোমাদের সঙ্গে এমনটা করতে পারবো। তবে হ্যাঁ, আমি আমার নাতি নাতনিকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখতে পারবো না, তাই ৩ তলার ঘরে তোমরা দুজনে থাকবে। এমনটা বলেই সীমা দেবী তাদেরকে সেখান থেকে চলে যেতে বললেন। তারপর সীমা দেবী তার বান্ধবীর সাহায্য নিয়ে দোতলার ঘর ভাড়া দিয়ে দিলেন এবং একতলায় তিনি থাকতে শুরু করলেন। দোতলার ঘরের ভাড়া থেকে ওনার ভালোভাবেই জীবিকা চলে যাচ্ছিল। সীমা দেবী আরও একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ওনার মৃত্যুর পর ওনার গ্রামের সমস্ত জমিজমা ওনার মেয়ের নামে হয়ে যাবে। সীমা দেবীর মেয়ে প্রিয়াঙ্কা ওনার জন্য একটি রান্না করা, বাসন মাজা ও কাপড় কাচার লোক রেখে দিয়েছিলেন। অপরদিকে শাশুড়ির এমন পরিবর্তন দেখে ওনার 2 বৌমাই অবাক হয়ে যাচ্ছিল। ওনার 2 ছেলেই এটা ভালোভাবেই অনুভব করতে পারছিল যে তারা তার মায়ের সঙ্গে এমন খারাপ ব্যবহার করে, তার মায়ের উপর এত অত্যাচার করে কত বড় ভুল করে ফেলেছে। বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।